কোভিড-19, দ্য লাস্ট প্যান্ডেমিক হুইচ হ্যাপেন্ড ইন দ্য আর্থ, এটার কথা নিশ্চয়ই সবার মনে আছে। এখন এটার কথা যদি মনে থাকে তাহলে আমি একটু রেশিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে কোভিড-19-এর ফ্যাটালিটি রেট ছিল মাত্র 1%। দ্যাট মিনস পুরো পৃথিবীতে যেই পরিমাণ মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে তার মধ্যে মাত্র 1% মানুষ কোভিড-19-এর কারণে মারা গেছে। এখন দেখেন, এখন আপনাকে যদি বলি যে কোভিড-19-এর ফ্যাটালিটি রেট ছিল 1%, আর বর্তমান সময় আরেকটা প্যান্ডেমিক আসতেছে যেটার ফ্যাটালিটি রেট হচ্ছে 52%, ক্যান ইউ ইমাজিন দ্যাট এটা কি পরিমাণ ম্যাসাকার ঘটাবে? ঠিক এরকমই একটা প্যান্ডেমিক কিন্তু অলরেডি ডব্লিউএইচও কিন্তু থ্রেট হিসেবে ডিক্লেয়ার করছে, এবং বিজ্ঞানীরা প্রেডিক্ট করছে যে এটা হইতে পারে দ্য ডেভাস্টেটিং প্যান্ডেমিক হুইচ অকার্ড ইন দ্য আর্থ। তাহলে এই ধরনের প্যান্ডেমিক যদি পৃথিবীতে আসে, পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর, এবং পৃথিবীতে জনসংখ্যা বর্তমানে হচ্ছে কি 8 বিলিয়ন, যেটা 1968 সালে একজন লেখক পল এলরিক তার বইয়ে লিখেছিল দ্য পপুলেশন বোম। তার বইটিতে লিখেছিল যে পৃথিবীতে যে রিসোর্সেস আছে, যে স্পেস আছে, এই স্পেসে 3.5 বিলিয়ন মানুষ হচ্ছে কি কোয়াইট এনাফ। তার মধ্যে এখন পৃথিবীর জনসংখ্যা হচ্ছে কি 8 বিলিয়ন। দ্যাট মিনস ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ কিন্তু বর্তমানে পৃথিবীতে এক্সিস্ট করতেছে। এখন দেখেন, এই অতিরিক্ত জনসংখ্যার যে চাপ, যে প্রেশার আমরা পৃথিবীর ভিতরে দিতেছি প্রতিনিয়ত, এই প্রেশার কিন্তু পৃথিবী রিলিজ করবে, কারণ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যে আমরা অ্যাকশন পৃথিবীর দিকে ছড়িয়ে দিছি, ওইটা রিয়াকশন হয়ে কিন্তু আমাদের দিকে অলরেডি আসা শুরু হয়েছে, যার কারণে কিন্তু বর্তমান সময়ে অতি প্রাকৃতিক যে দুর্ঘটনাগুলা, ঘূর্ণিঝড়, বন্যা, অতিমারি, মহামারী, এগুলো কিন্তু র্যাপিড আকারে আসতেছে কিন্তু আমাদের উপরে। এটা আসা অনিবার্য, এটা হবে মাস্ট। এখন দেখেন, এই পৃথিবীতে যে যতগুলা প্যান্ডেমিক হয়েছে তার ভিতরে 12টা প্যান্ডেমিক পৃথিবীতে কিন্তু অলরেডি সংঘটিত হয়েছে। তার মধ্যে একটা ভাইরাসে কিন্তু 5টা প্যান্ডেমিকের জন্য দায়ী। সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের জন্য সোয়াইন ফ্লু, এশিয়ান ফ্লু, রাশিয়ান ফ্লু, অনেকগুলো ফ্লু হয়েছে, যেটাতে প্রচুর মানুষ কিন্তু মারা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে স্প্যানিশ ফ্লু। এই স্প্যানিশ ফ্লুর মাধ্যমে কিন্তু 5 থেকে 10 কোটি মানুষ কিন্তু মারা যায় তখনকার সময়। এখন এই যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যে প্রেশার দিছি সেটা প্রেশার কিন্তু অটোমেটিক্যালি রিলিজ হবেই, মাস্ট। এটাকে আমরা ধরে রাখার কোনো সুযোগ নেই। এখন এই যে বিজ্ঞানীরা ধারণা করতেছে বর্তমান সময়ে যে কোভিডের চেয়ে 50 গুণ বেশি যেটার ফ্যাটালিটি রেট হবে 52%, এরকম একটা ভাইরাস, এরকম একটা ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস কিন্তু অলরেডি তার মিউটেশন শুরু করে দিয়েছে। যে কোনো মুহূর্তে এটা টিপিং পয়েন্ট কিন্তু চলে আসতে পারে। এটা হইতে পারে 1 বছরের ভিতরে বা 6 মাসের ভিতরে। যদি টিপিং পয়েন্ট শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের এটাকে মোকাবেলা করার মতো কোনো সময় কিন্তু থাকবে না। কোভিড-19 যেরকম আমাদের কাছে খুব দ্রুত ছড়াই গেছে, ঠিক কোভিড-19-এর মিডিয়াম ছিল এয়ারব্রোন, এবং এই যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের যে ভেরিয়েন্ট H5N1, এটার মিডিয়ামও কিন্তু এয়ারব্রোন, এটা বাতাসের মাধ্যমে ছড়াবে। সো এটা কিন্তু কোভিডের মতো খুব দ্রুত ছড়াই যাবে, মানে ওভারনাইট ছড়িয়ে যাবে, এটা কল্পনাও করা যাবে না। আর যদি বিজ্ঞানীদের ধারণা, যদি প্রেডিকশন যদি সঠিক হয়ে যায়, তাহলে এটা পৃথিবীতে অর্ধেক জনসংখ্যা কিন্তু ওয়াইপ আউট করে দিবে। পৃথিবীর অর্ধেক জনসংখ্যা মারা যাবে। শুধু মানুষ মারা যাবে না, পৃথিবীতে যে প্রাণীকুল, জীবকুল আছে, এগুলোর ভিতরে কিন্তু 75% ক্ষতিগ্রস্ত হবে, টোটালি ওয়াইপ আউট হয়ে যাবে। এখন আমাদের কি করার আছে? এই মুহূর্তে আমাদের যেটা করা আছে সেটা হচ্ছে কি, কোভিড-19-এর সময় আমাদেরকে যে সতর্কতাগুলো দেওয়া হয়েছে, যেটা মানার জন্য বলা হয়েছে যে মাস্ক পরতে হবে, তারপর ঘন ঘন হাত ধুতে হবে, হাত মুখ ফ্রেশ থাকতে হবে, তারপর হচ্ছে গিয়ে যেখানে ক্রাউড আছে সেখানে যাওয়া যাবে না, এই টাইপের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল, এগুলাকে আমাদের আবার ফলো করা উচিত এখন থেকে। না হলে আমরা কিন্তু সময় পাবো না। কিন্তু একবার যদি ট্রিপিং পয়েন্ট যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু তখন কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না। এখন দেখেন আরেকটা জিনিস, এই যে কোভিডে মানুষ মারা কম গেছে, কারণ হচ্ছে কি যাদের ইমিউন সিস্টেম ভালো ছিল, ডাক্তারদের ভাষ্য মতে যাদের ইমিউন সিস্টেম ভালো ছিল,
তারা কোভিডে আক্রান্ত হইলেও এটাকে রিকভারি করতে পারছে। এখন দেখেন আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে হবে। এই ধরনের ম্যাসিভ, এই ধরনের বড় ধরনের দুর্যোগকে আমরা যদি মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করতে হবে। আর ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের যে লাইফস্টাইল বর্তমান আছে, যেটা হচ্ছে বাজে লাইফস্টাইল, এই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা ঘুম থেকে উঠে দেরিতে খাবার খাই, বাজে খাবার, প্রিজারভেটিভ খাবার, ফাস্ট ফুড খাই, সফট ড্রিঙ্কস খাই। এই যে আমরা প্রিজারভেটিভের ভিতরে ডুবে আছি, এই জিনিসগুলোকে আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে মানুষ সবচেয়ে বেশি মারা যায় খাবার কারণে। কারণ হচ্ছে কি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রিজিক বাড়িয়ে দেন, মানে পর্যাপ্ত পরিমাণ দেন। আর যাকে আরো বেশি ভালোবাসেন তাকে ভুকে রাখেন, মানে না খাওয়াই রাখেন। কারণ হচ্ছে কি, আপনি না খাইয়া কিন্তু মানুষ মরে না, মরে হচ্ছে কি অতিরিক্ত খাওয়ার কারণে। আমাদের ভিতরে খাবারের চাহিদাটা এত পরিমাণ বেড়ে গেছে, যেটার কারণে আমাদের লাইফস্টাইল কিন্তু একদম ডেস্ট্রয় হয়ে গেছে। আমরা খাবার কম খাবো, তবে যেটা খাবো সেটা হচ্ছে কি ভালো খাবারটা খাবো, ফ্রেশ খাবারটা খাবো। আর আমরা যে আমাদের যে লাইফস্টাইল আছে, ঘুম থেকে দেরি করে ওঠার যে হ্যাবিট অফ অ্যাটিটিউড আমাদের তৈরি হয়ে গেছে, ওই হ্যাবিট অফ অ্যাটিটিউড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে অলমোস্ট 5টার আগে উঠতে হবে। আমরা যে ধর্মে আছি তারা ঘুম থেকে উঠে প্রথমে আমরা প্রার্থনা করতে হবে, তারপর আমরা যদি মেডিটেশন করি মেডিটেশন করতে হবে, তারপর আমরা যেই ধরনের এক্সারসাইজগুলো, আমরা যে লো ইন্টেন্সিটি যে অনেকগুলো এক্সারসাইজ আছে যেগুলো আমরা ঘরে বসে বসে করতে পারি, বা ঘর থেকে সামান্য আমাদের ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে আমরা করতে পারি, হাঁটাহাঁটি করতে পারি, ব্যায়াম করতে পারি, এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো আমার। সো ফ্রেন্ডস, এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদেরকে বাড়াইতে হবে বিকজ অফ আমাদের যে ইমিউন সিস্টেম উপর কাজ করতে হবে। এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আমাদেরকে আমাদের ইমিউন সিস্টেমের উপর কাজ করতে হবে। আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হবে। ইমিউন সিস্টেম যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু আমরা এই ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসের যে ভ্যারিয়েন্ট H5N1, এই ধরনের স্ট্রং ভ্যারিয়েন্টের সঙ্গে আমরা কিন্তু মোকাবেলা করতে পারবো। আমরাও কিন্তু হারাই যাব।